আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটি একটু বড়ই হবে। আমার মনে হয় আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। বর্তমানে মানুষ ইউরোপকে মহল্লার যেরকম বাজার আছে না, ঠিক বাজারের মতো বানিয়ে ফেলছে। মুখে মুখে শুধু আমরা যেমন বাড়ি থেকে বাজারে যাই, বাজারে যেতে আমাদেরকে যতটুকু সময় লাগে, অনেকেই ভেবে নিয়েছে যে ইউরোপ যেতে মনে হয় এরকমের বাড়ি থেকে বাজার। সবসময় মনে রাখবেন যে ইউরোপে আসার আগে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক চেষ্টা করতে হবে, আপনার নিজের অনেক আগ্রহ দেখাতে হবে, নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে হলে নিজেকেই বেশি পরিশ্রম করতে হয়। এটা আমরা সবাই বুঝি। এখন বন্ধুরা, আপনারা জানেন যে ইউরোপের অনেকগুলি দেশ আছে, তার ভিতরে আমি কয়েকটি দেশ নিয়ে ইতিমধ্যে অনেক ভিডিও বানিয়েছি। এর মধ্যে আপনারা দেখবেন যে নরওয়ে একটি দেশ এবং অনেক বিশাল একটি শক্তিশালী দেশ ইউরোপের মধ্যে। জার্মানিও কিন্তু একটি বিশাল শক্তিশালী দেশ, কিন্তু জার্মানি কীরকম হয়ে গেছে আপনারা দেখবেন যে ইটালিতে অনেক বছর আগে কীরকমের ছিল, এখন কীরকম হয়েছে। সারা অন্য অন্য দেশ থেকে মানুষ ঢুকতে ঢুকতে ইটালিকে এখন বানিয়ে ফেলছে বাংলাদেশের যেমন গুলিস্তানের মতো। ঠিক জার্মানটাকেও এরকম বানানোর প্রক্রিয়া চলতেছে। সব জায়গা থেকে, যেমন আপনি দেখছেন ইউক্রেন থেকে মানুষ ঢুকছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ প্রতিনিয়ত ঢুকতেই আছে। অনেকে ধরা খাচ্ছে, অনেকে জেলে যাচ্ছে, অনেকে মেরে ফেলা হচ্ছে, অনেকে বর্ডারেই গুলি খেয়ে নিহত। এই সব থেকে ভালো হচ্ছে আপনি ইউরোপের কয়েকটি দেশ আছে, এই দেশগুলিতে যদি আপনি এসে প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে আপনি অনেকটা মনে মনে অনেকটা হ্যাপি থাকবেন, খুশি থাকবেন এবং মনে হবে যে আপনি এত পরিশ্রমের পরে আপনি পেয়েছেন। আল্লাহ তাআলা বলছে কি, আপনি যদি পরিশ্রম করেন আর যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে কিন্তু এর ফল আপনি পাবেনই। এটা আমার কথা না। নরওয়ে, এখন কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু একটু ঠান্ডা পড়ে গেছে। অক্টোবর মাসের প্রথম থেকে ঠান্ডা শুরু হচ্ছে, নভেম্বরে গিয়ে ঠান্ডা আর একটু বাড়বে, আর ডিসেম্বরে আর জানুয়ারিতে অনেক। তো প্রথম যে প্রসেসিং যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে নরওয়ে কিন্তু এই ঠান্ডার সময় একটু টাকা পয়সা ইনকাম করার ধাপটা বেশি থাকে। তো আমরা অনেকে আছি যে ইউরোপের বিভিন্ন দেশে আছি, আমরা অনেকের পাসপোর্ট রয়েছে, আমরা এরকম আগ্রহ দেখাই যে আমরা ইউরোপে বিভিন্ন দেশে গিয়ে আমরা কাজ করে বেশি টাকা আয় করব। এই ধরনের যাদের চিন্তা তাদের জন্য খুব ভালো। এবং আপনি বাংলাদেশ থেকে কিন্তু খুব সহজেই নরওয়ে ঢুকতে পারবেন না, কারণ ওখানে আইনকানুন অনেক এর চেয়ে আরও 100 ধাপ এগিয়ে, তারা আরও অ্যাডভান্স। তারা কিন্তু আপনার জন্য সব কিছু সহজ করে দেয়নি। তারা তাদের নিজস্ব আইনে চলে। যেমন অস্ট্রেলিয়া, তারা তাদের নিজস্ব আইনে চলে। নরওয়ে যদি আপনারা এই মুহূর্তে যান তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। 7 লাখ, 8 লাখ, 9 লাখ টাকা আপনি মাসে ইনকাম করতে পারবেন যদি আপনি পরিশ্রম করতে পারেন ঠান্ডার মধ্যে। এক সাইডে বরফ জমতেছে, আপনি বরফ কাইটে ফালাচ্ছেন, অন্য সাইডে আবার বরফ জমতেছে, আপনি কাইটে বরফ ফালাচ্ছেন ঠান্ডার ভিতরে। আপনাকে সারা রাত্র ডিউটি করতে হচ্ছে, রাত দিন পেঁচিয়ে ডিউটি করা লাগবে এরকমের। যদি এরকম আপনারা করতে পারেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখন আমরা এই নরওয়ে কীভাবে যাব?
যাওয়ার রাস্তা কি, এটাই কিন্তু আসল। যাওয়ার রাস্তা কি? যাওয়ার রাস্তা হচ্ছে যাদের পাসপোর্ট রয়েছে ইউরোপের, হোক ইটালি, হোক পোল্যান্ড, হোক রোমানিয়ান, হোক জার্মান, হোক ফ্রান্স, ইউরোপের যাদের পাসপোর্ট আছে, আপনি কিন্তু খুব সহজে নরওয়ে যেতে পারেন। কিন্তু নরওয়ে কিন্তু বাংলাদেশি মানুষ কিন্তু বেশি নাই, অল্প সংখ্যক। এবং আপনি যে আপনার পরিচিত নাই, তাহলে আপনি সেখানে কীভাবে যাবেন? এরপর হচ্ছে যে আপনি যদি সেখানে বাসা না পান, তাহলে আপনি কীভাবে, একটা যদি থাকার ঘর না পান, তাহলে আপনি কীভাবে সেখানে থাকবেন? আগে আপনাকে ঘর পেতে হবে, তারপর আপনাকে কাজ পেতে হবে। কাজ তো আপনি পাবেনই, ঘর পাওয়াটাই একটু মুশকিল। এজন্য আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে চেষ্টা করবেন। তা নাহলে ওখানে আপনারা দেখবেন ইন্ডিয়া, পাকিস্তান, আরও বিভিন্ন দেশের লোকরা থাকে। এক রুমের মধ্যে দেখা যাবে যে অনেক 4-5 লোক থাকে। তাদের সাথে রুম শেয়ার করে আপনাকে থাকতে হবে। এখন আমরা কিন্তু অনেক এটা করতে চাই না, রুম শেয়ার করে থাকতে আমরা অনেকেই চাই না। আপনি যদি একা একটা রুমে থাকতে চান, তাহলে কিন্তু আপনার অনেক টাকা রুম বাবদ চলে যাবে। এই জন্য আমাদেরকে কারোর সাথে রুম শেয়ার করে থাকতে হবে। এতে দেখবেন যে আপনার খাবার দাবার ভালো হবে। একসাথে অনেক মানুষ থাকলে একটা সুবিধা কি, একসাথে বাজার করা হয়, রান্না করা হয়, একসাথে মানে খাবারটা একসাথে খাওয়া হয়। আর যদি আপনি একা থাকেন, তাহলে কিন্তু এটা বিদেশে কিন্তু হয় না। আমাদের দেশে দেখবেন যে আমরা যেমন মেসে যখন ছিলাম, অনেক ভাইয়েরা কিন্তু এখনও মেসে আছে দেখবেন ঢাকার শহরে। এই মেসে থাকার যে একটা লাইফ, একটা জীবন, ঠিক বিদেশে এরকমেরই। আমরা অনেকে ভাবি বিদেশের লাইফ মনে হয় অন্যরকম, মানে উন্নত না, আরও কি না, এইটা আছে, এইটা বাড়তি না, এইটা বাড়তি, এরকম আমাদের মধ্যে অনেকেরই চিন্তা ভাবনা আসে। বিদেশের লাইফটা হচ্ছে একটু অন্যরকমের। এখানে আপনাকে পরিশ্রম করতে হবে, বাসায় এসে আপনাকে রান্না করতে হবে, সব কাজ আপনার নিজের করতে হবে। তা আমরা ছিলাম নরওয়েকে নিয়ে। নরওয়ে এই শীতে যদি আপনি সেখানে যেতে পারেন এবং আপনার ওই রকমের যদি কোনো লোক থাকে, বন্ধু বান্ধব বা অন্য দেশিদের সাথে ভালো সম্পর্ক থাকে, তাদেরকে ধরে যদি এরকম কারোর সাথে আপনাদের যোগাযোগ থাকে, তাহলে এই যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনি সেখানে গিয়ে একটা বাসা পাবেন এবং তাদের সোর্সেই কিন্তু আপনি একটা ভালো কাজও পাবেন। এটা কিন্তু সত্যি। নরওয়েতে যদি আপনি পরিশ্রম করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। কেন আপনি 4 মাস বা 5 মাস আপনি সেখানে পরিশ্রম করছেন, 5 মাসে আপনার লাইফ, মানে আপনার লাইফে আপনি এত টাকা অন্য জায়গায় আপনি ইনকাম করতে পারেন নাই। কেন আপনি সেখানে 6 মাস কাজ করে বাংলাদেশে 6 মাস থাকলেন, এরকমও কিন্তু আপনি পারেন। এই বিষয়গুলি বলার কারণ হচ্ছে অনেকের কাগজ আছে, আমরা অনেকে সাহস করি না। আমরা সাহস না করার কারণে আমরা অনেক পিছিয়ে থাকি। যে কোনো কাজ করতে হলে আপনাকে সাহস করতে হবে। আল্লাহর নামে করবেন, এটা ঠিক, আল্লাহর উপরে ভরসা, মানে সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার নিজের কি থাকতে হবে, নিজের সব থেকে বেশি চেষ্টা এবং বেশি সাহস থাকতে হবে। এটা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে আমরা যারা আছি, আমাদের যাদের এই কাগজ রয়েছে, পাসপোর্ট রয়েছে, আমরা কিন্তু এভাবে করে নরওয়ে গিয়ে অনেক টাকা আয় করতে পারি। এখন আমাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে, বাংলাদেশ থেকে আমরা কিভাবে নরওয়ে যাব? একটু আপনি নিজে ভাবেন, নরওয়ে এবং ইউরোপের মতো এত উন্নতশীল দেশে আপনি বাংলাদেশ থেকে আসবেন, যদি আপনি পড়াশোনাই না করেন, তাহলে কীভাবে আসবেন বলেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনি যদি লেখাপড়া না করেন, আপনি যদি চেষ্টা না করেন, টাকা দিয়ে কি আপনি ইউরোপে আসতে পারবেন? আপনার টাকা আছে, তাও কয়জনের টাকা আছে? আপনার যদি কোটি কোটি টাকা থাকে, তাহলে হয়তো আপনি ঘোরার ভিসা আসতে পারেন। তারা দেখবে যে আপনার কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স। এই ব্যাংক ব্যালেন্স
আপনার এত টাকা, আপনি অবশ্যই ইউরোপে এসে এই টাকাগুলো ভাঙবেন আর এখানে বসে বসে খাবেন, তাদের জন্য লাভ। এই জন্য হয়তো আপনাকে ভিসাটা দেবে, তাও অনেক পরীক্ষা টরীক্ষা করে দেখবে আপনাকে। তো বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক পারমিট ভিসায় নরওয়ে আসতে চায়, তাদের ওই কোয়ালিটিও ওই রকমই থাকতে হবে। উন্নতশীল মেশিন, উন্নতশীল কাজ, উন্নতশীল যত প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ার কাজ আপনাকে জানতে হবে। এখন এই কাজ যদি আপনি না জানেন তাহলে হবে না। ইতিমধ্যে বাংলাদেশের সরকার তারাও কিন্তু ইউরোপ এবং বিভিন্ন দেশের সাথে তারাও কিন্তু চুক্তিবদ্ধ হচ্ছে বাংলাদেশে দক্ষ লেবার শ্রমিক ট্রেনিং প্রাপ্ত করে তারপরে বিভিন্ন দেশে পাঠানো হবে। তার মানে কি দাঁড়ালো? অবশ্যই আপনাকে শিখতে হবে, জানতে হবে তারপরে। আর বাংলাদেশিদের এমন একটা রাস্তা এখনো তৈরি হয়নি যে বাংলাদেশিরা অনেক বছর এসে ইউরোপের বিভিন্ন দেশে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সে বিশাল একটা কোম্পানি করছে, এই শহরে বা এই জার্মানিতে যত বিল্ডিংয়ের কাজ হয় তার আন্ডারে হয়, বাংলাদেশ থেকে সে চুক্তিতে লোক আইনা এই কাজগুলি তাদেরকে দিয়ে করাবে। এরকমের মানুষ এরকম বাংলাদেশে হয় না। এটা আপনি দেখবেন যে তুর্কিশ এবং আলবানিয়া, তারপরে আপনার আরও মরক্কো, এই সমস্ত দেশের লোকরা কিন্তু এইভাবে রয়েছে। তারা কিন্তু তাদের কিন্তু এই সোর্সটা আছে। আর বাংলাদেশে আপনারা দেখবেন বাংলাদেশি আরেকজনের ভালো চায় না। হয়তো আমরা অনেকে দেখবেন মুখে মুখে ভালো, কিন্তু মনের ভিতর অনেক গরদ। আপনাকে সামনাসামনি বলবে এক কথা, পিছনে গিয়ে বলবে আর এক কথা। এটা কিন্তু আমাদের স্বভাব, এটা কিন্তু আমাদের এটা প্রতিনিয়ত এই প্রক্রিয়াটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু চলতেছে। তো নরওয়ে থেকে যারা বাংলাদেশ থেকে যারা নরওয়ে ও কাজের ভিসে আসবেন, সেটাও কিন্তু অনেক ডিফিকাল্ট। আপনাকে অবশ্যই পড়ালেখা জানতে হবে এবং আপনাকে মানে আপনার যে প্র্যাকটিক্যালি যে কাজের যে দক্ষতা, এটা আপনার থাকতেই হবে। এবং আপনার যে কথা বলার ধরন, আপনার যে ল্যাঙ্গুয়েজ, সেটাও কিন্তু আপনার লাগবে। এরপরে আপনি নরওয়ের ইন্টারভিউ শো করতে পারবেন। ওখানে যারা আপনার সাথে ইন্টারভিউতে কথা বলবে, তারা আপনার সাথে কথা বলে যদি বুঝে না আপনি পারবেন, তাহলেই তারা আপনাকে ভিসা দিলে তখন আপনার ভিসা হবে। ভিসা কিন্তু দালালের হাতে নাই। একটা কথা সব সময় ভাববেন, মনে করবেন, কোনো দালাল যদি কাউকে ভিসা দিতে পারতো, তাহলে বাংলাদেশের সব মানুষের ভিসা নিয়ে আসতে পারতো। এখন আমরা আবার ভাবি যে না, দালালের মাধ্যমে তো অনেকে অনেক দেশে যায়। হ্যাঁ যায়, অনেকে রাস্তা জানে না, ওই রাস্তাটুকু একটু বলতে পারে দালালে, যেরকম ওটাই এখন বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল, বিভিন্ন ধরনের ইনফরমেশন থেকে কিন্তু দালালরা এগুলি আয়ত্তে আনে। তারপর ওগুলো আপনাদের কাছে বললে আপনাদেরকে দুর্বল করে। আর মিথ্যা কথা তো একটু বলি। একজন দালাল বা যারা দালালি করে, তারা তো 5 জন 10 জন 20 জন এরকম মানুষ তারা ঠিক করে। ওর ভিতরে তারা সার্চ করে কার মেধা আছে, কাকে দিয়ে হবে, তাকে ওই ঠিকমতো ওষুধটা তার উপরে প্রয়োগ করে। এই জন্য তার চেষ্টাই কিন্তু তার ভিসা হয়। আপনারা এখন পর্যন্ত দেখছেন যে কোনো দালাল 20 জন লোকের কাছ থেকে টাকা নিয়ে 20 জন লোকরই ইউরোপে পাঠাইছে, তা কিন্তু না। আর আপনারা মনে করবেন, এটা ভাববেন না যে এই সৌদি, কাতার, দুবাই, এই সমস্ত দেশে একটা কোম্পানি ওপেন কইরা অনলাইনে তারপর লোকদেরকে ওখানে নিয়ে বিপদে ফেলায়, ভুরি নেয়, ঘোড়ার ভিসা নিয়ে ওখানে নিয়ে আবার এইটা লেবেলি করে, পরে আবার ওখান থেকে কিন্তু ব্যাক করে কিন্তু চলে আসতে হয়। আমরা এটা বুঝি না। সবসময় মনে রাখবেন, আপনার যে একটা টার্গেট, যে আপনার এখন বয়স কত, আপনার বয়সের উপরে আপনাকে হিসাব নিকাশ করতে হবে যে আমার এই বয়সের সাথে এখন কি যায়, আমাকে কি করতে হবে, আমাকে কত বছর বিদেশ থাকতে হবে, তারপরে কত বছর বয়সে আমাকে দেশে চলে যেতে হবে। কারণ আপনি একটা সময় বিদেশে আপনার থাকতে ভালো লাগবে না। আপনার জীবনের একটা অংশ যখন
এখান থেকে আপনার সময়টা ব্যয় হয়ে যাবে, তখন একটা সময় কিন্তু আপনার মন কিন্তু দেশের জন্যই মায়া লাগবে, দেশেই আপনাকে চলে যেতে হবে। বিদেশ কখনোই আপনার জন্য মানে এরকমই যে শান্তি, এটা এরকমের কিছু না। এটা আপনি আমরা যখন দেশে থাকি তখন আমরা এটা বুঝি না। যখন আপনি দেশ থেকে বিদেশে চলে আসার পরে, কিছুদিন থাকার পরে আপনি বুঝবেন, এর আগে কিন্তু আপনি বুঝতেন না। এই জন্য আমাদেরকে কী করতে হবে, সব কিছু বুঝে করতে হবে। তো আমাদের বাংলাদেশে এই 18 কোটি মানুষ, এর ভিতরে অনেক মেধাবী মানুষ আছে, এবং যারা মেধাবী, যাদের মেধা আল্লাহ তাআলা দিচ্ছে, আমাদের বাংলাদেশে দেখেন অনেকে এমবিবিএস ডাক্তার হয়ে যায়, অনেক বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়, তাহলে মেধা কি তা আল্লাহ তাদের দিছে না? এই রকমের কিছু মেধাবী যারা স্টুডেন্ট আছে, যারা ছোট থেকে গড়ে উঠতে পারে, তারা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু এই স্টুডেন্ট ভিসা, কাজের ভিসা, এই সমস্ত ভিসায় কিন্তু তারা গিয়ে কিন্তু অনেক কিছু করতে পারে। এখন এটাও কিন্তু আপনাকে নিচ থেকে কিন্তু ধাপ পেরিয়ে আস্তে আস্তে করে আপনাকে সব কিছু আয়ত্ত করে তারপর আপনাকে সাবমিট করতে হবে। বিষয়টা ঠিক এইরকমের। আপনি যদি চান যে আমি আজকেই বললে কালকেই চলে যাব, আমার এখনই চলে যেতে হবে, তাহলে তো হইতো না, ধৈর্য ধরতে হবে। তো এই 2025 সাল তো এখন শেষের পর্যায়ে। এখন এই শীতে আপনার কিন্তু নরওয়েতে আপনি একদম চোখ বুজে 5 থেকে 6 লাখ টাকা আপনি চোখ বুঝে ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপার না। জার্মানি দিয়ে এখন মানুষ 4.5 লাখ 5 লাখ টাকা ইনকাম করে, আর ওখানে গিয়ে আপনি আরও 2 লাখ টাকা বেশি ইনকাম করবেন, এটা নর্মাল। আপনারা দেখবেন আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ফ্রান্সে ভুগতেছে, বিভিন্ন দেশ থেকে কিন্তু ফ্রান্সে ঢুকতেছে, অনেকে ইটালি থেকে কিন্তু ফ্রান্সে ঢুকতেছে, কারণ ইটালিতে কিন্তু ইনকাম অত নাই। ইটালিতে কিন্তু মানুষের বেতন খুবই কম, যারা অবৈধ তাদের বেতন কিন্তু নাই বললেই চলে। আপনার যে 2-1 লোক থাকে তারা ফাপড়ে চলে, মানে তারা অন্যের কাঁধে উঠা নাচে আর ফাপড়ে চলে। আপনি যদি বাস্তবতা দেখতেন তাহলে আপনি বুঝতেন। ইটালিতে বর্তমানে যাদের কাগজ নেই তাদের খুবই কষ্ট হয়, পেট্রোল পাম্পে, না হয় রসুন বিক্রি করতে হয়, না হয় রাস্তাঘাটে ঘুরতে হয়, না হয় রাত্রে ডিউটি করতে হয়, না হয় গাড়ির পার্কিংয়ে সারা রাত্র বসে থাকতে হয়, অনেক কষ্ট। আর যাদের কাগজ আছে, যারা বৈধ, তারা হয়তো বা রেস্টুরেন্ট এদিক ওদিক তারা কাজ করতে পারে। আর সবাই কিন্তু সব ধরনের কাজ করতে পারে না, মানে সবাই কিন্তু সব কাজ পারে না। যেমন আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনার সব জায়গায় আপনার চাহিদা আছে, এটা মাথায় রাখতে হবে। ইউরোপের আপনি যে দেশে আসেন না কেন, যদি আপনি কাজ করতে পারেন, তাড়াতাড়ি আপনি বুঝে দিতেছেন, তাড়াতাড়ি শিক্ষা ফেলাইতেছেন, এই বিষয়গুলো হচ্ছে আসল। কারণ এখানে আপনাকে কেউ হাতে ধরে শিখাবে না, যে আপনাকে 6 মাস কোর্স করাই আপনাকে শিখাইয়া তারপরে আপনাকে কাজ দেবে, এত বড় বলদ কিন্তু এদেশের লোক না। এই জন্য কী করতে হবে, আমরা এবং আমাদের মধ্যে যারা আছি, আমরা যারা কাজ করতে পারি তাদের চাহিদা সব জায়গায়, এটা কিন্তু আমরা একদম সহজেই বুঝি। এই জন্য খুব এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর ব্যবসার একটা আলাদা একটা আলাদা একটা রাস্তা। আপনি ইউরোপে আসছেন, আস্তে আস্তে করে আপনি মানে আপনার বেতনের একটা টাকা জমাতে এখন যদি আপনি বুড়ো হয়ে গিয়ে সেই সময় যদি বিজনেস দেন তাহলে তখন লাভ আছে নাকি? তখন তো আপনার কাজই করতে ইচ্ছে করতো না। মানুষ দিয়ে কাজ করাবেন, মানুষ আসবে না, অসুস্থ, এইটা ওইটা, অনেক সমস্যা। ইউরোপে ব্যবসা দিতে হলে আপনাকে জুয়ান থাকা অবস্থায় ব্যবসা দিতে হবে। এখন আমরা আবার অনেকে ভাবি যে অমুকে বিদেশ থাকে, এই ইউরোপে থাকে, সে ব্যবসা দেয় না কেন? সে তো পারলে একটা ব্যবসা দিতে পারে। আসলে ব্যবসাটা কিন্তু আবার এত সহজও না। এক একটা দেশের ব্যবসার লাইন এক এক রকমের। এখানে আবার আপনার লোক থাকতে হয়, চ্যালেঞ্জ থাকতে হয়, নিজের ফ্যামিলিগত বলতে গেলে আপনার নিজের কাছের লোক দরকার। আপনি একটা ব্যবসা দিলেন, হঠাৎ করে পানির যে কাজটা, যেখান থেকে পানি ওঠে সেটা নষ্ট হয়ে গেল। এখন আপনি ওইটা ঠিক করার জন্য লোক আনতে যাবেন না, আপনি ওই সামনে কাস্টমারের সার্ভিস দেবেন, না আপনি ক্যাশে বসবেন, না আপনি রান্না করবেন, না আপনি বাজার
কিনে আনবেন, মানে কয়েকদিকে আপনি দৌড়াবেন। এর ভিতরে কিন্তু আবার রেস্টুরেন্ট বা অন্যান্য বিজনেস দ্বারা দেয়, এগুলি কিন্তু প্রতিনিয়ত কন্ট্রোল হয়। এগুলো আপনি ঠিকঠাক মতো প্রিপেয়ারিং করেন কিনা, ঠিকঠাক মতো মানুষরে বাসি খাওয়ান কিনা, আজকেরটা কালকে খাওয়ান কিনা, কোনো ধরনের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, এর জন্য আবার প্রতিনিয়ত কিন্তু কন্ট্রোল। আর মনে করেন 3 দিন পর পর খালি আপনার বাসায় চিঠি আইতেই থাকবে, ওই চিঠির আবার জবাবও দিতে হয়, এর জন্য আবার আপনার খালি অ্যাপয়েন্টমেন্ট পড়তেই থাকবে। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে, ব্যবসার ভিতরে কিন্তু অনেক টেনশন আছে। আজকে তো আমি বলছি যে ভিডিওটি বড় হবে এবং ভিডিওটির ভিতরে অনেক ধরনেরই কথা থাকবে, অনেকের অনেক ধরনের কমেন্ট আছে। এক ভাই একটা কমেন্ট করছে যে আমি আসছি, আমি 2 বছরের 3 বছর 4 বছরের পারমিট পেয়ে গেছি। এখন আমি আবার অনেকের তার যে কমেন্টটা ঠিক আছে, সে বলছে যে আমি যে আমার যে ভিসাটা হয়েছে 3 বছরের বা 4 বছরের, এই 4 বছর পর কি আমার বাংলাদেশে পাঠিয়ে দেবে না, এটা আমি আবার এটার মেয়াদ বাড়াতে পারবো। আপনি যদি এই 4 বছর ওখানে কোনো ধরনের ক্রাইম না করেন, আপনার যদি সাপোর্ট ভালো থাকে, আপনার কাজের ধরন যদি ভালো থাকে, আপনি মানুষের মন জয় করতে পারেন, আপনি আজীবন সেখানে কাজ করতে পারবেন। একটা মানুষ যখন একটা দেশে গিয়ে পৌঁছায়, আল্লাহ তাআলা যখন একটা দেশে নিয়ে থেকে ফালায়, তার রিজিক ওখানে আল্লাহ যতদিন লেখে রাখছে ওখানে তার অতদিন রিজিক থাকবেই। আর আপনার যদি নিজের চেষ্টা থাকে তাহলে আল্লাহ আপনার ওখানে রিজিক বাড়াই দিবেই, ঠিক কিনা? তো আপনি যেখানে গিয়ে পৌঁছাবেন সেখান থেকে আপনি উঠে না আসতে চাইলে আপনাকে একজন উঠিয়ে দেবে, এটা অনেক টাফ আছে। এই জন্য এটা আমাদের বুঝতে হবে। তা আপনার যে কয় বছরই ভিসা থাকুক না কেন, আপনার ওটা ভিসা শেষ হয়ে গেলে আপনি ঠিকমতো ট্যাক্স পে করলে, সব ধরনের লেনদেন তাদের সাথে অ্যাকুরেট রাখলে, পরবর্তীতে আপনি আবার 4 মাস বা 6 মাস আগে আপনার আবেদন করবেন। 6 মাস আগে আবেদন করে আবার পরবর্তী পারমিট নিয়ে নেবেন। একদমই জি। আপনারা দেখছেন না যে জার্মানিতে কিন্তু অনেক স্টুডেন্টরা আসে, ইটালিতে কিন্তু অনেক স্টুডেন্ট হয়ে আসে, ডেনমার্কে প্রচুর পরিমাণ, নরওয়েতে আছে, বেলজিয়ামও আছে, আছে কি না? স্টুডেন্ট কিন্তু সারা বিশ্বেই কিন্তু ভিসা পায় আসে। এখন এই স্টুডেন্ট হয়ে যারা আসে তাদেরকে কি সাথে সাথে কি ধরে ধরে কি পাঠিয়ে দেয় স্টুডেন্ট কার্ডে যখন ম্যাচ শেষ হয়ে যায়? না, তাদের একটা আইডি কার্ড দেয় 2 বছরের 3 বছরের। তারা যদি ভালো পড়াশুনো করে, তাদের পারফরমেন্স ভালো থাকলে, তাদের সব মানে তারা এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করতেছে, লেখাপড়া ভালো করতেছে, রেজাল্ট ভালো, তার মেধা আছে, তখন তাকে তারা আরও খোঁজে। বিষয়টা হচ্ছে এরকমের যে আপনি যেরকমের দালালের পিছে ঘুরেন বা দালালের চিন্তা করেন, কে লোক পাড়ায় কাকে দিয়ে এক দেশে যাব, এখন অনলাইনের যুগ, এই যুগে দেখবেন যে আপনি নিজে নিজে অনেক কিছু বুঝে যাবেন, সাহস করলে অনেক কিছু করতে পারবেন। কিন্তু আমরা এখনও দালালের পিছে করি, দালাল খুঁজি, দালালের টাকা দিয়ে তারপর আবার কান্না করি। আপনি যেরকমের দালালের পিছে ঘোরেন, ওর তো কোনো যোগ্যতা নাই, দালাল শুধু মিথ্যা বাটপারে সেটারই করে, ওর কি যোগ্যতা আছে বলেন? তা আপনার যদি মেধা থাকে, আপনি যদি এই জিনিসগুলি ফলো করেন, চিন্তা করেন, তাহলে এই দেশের লোকরা আপনার পিছে করবে। আপনার যদি মেধা থাকে তাহলে এই দেশের লোকরা আবার আপনার পিছে করবে, এই বিষয়টা মনে রাখতেই হবে। ফ্রান্সে, এখন ফ্রান্সের একটা বিষয় আসি, ফ্রান্সে যারা অবৈধ আছে তারা কিন্তু ভালো নাই। যতদিন পর্যন্ত কেস চলে, রাজনৈতিক পলিটিক্স যে একটা কেস রয়েছে, রাজনৈতিক আশ্রয়, এই আশ্রয়টা যতদিন থাকে ততদিন কিছু টাকা পায়, তা দিয়ে বাসা ভাড়া এবং নিজের খাওয়ান খরচ হয়ে যায়। যখন এই কেসটা ডিসমিস হয়ে যায়, যখন আপনি আর কেসটা পান না, তখন কিন্তু কষ্ট হয়ে যায়, থাকাটা টাফ হয়ে যায়। তবে ফ্রান্সে দেখবেন কিছু কিছু মানে কিছু সেক্টরে কিছু কাজ আছে যে কাজে কন্ট্রোল খুব কম হয়। যারা রাত্রে ডিউটি করে ওই সমস্ত জায়গায় রাত্রে কন্ট্রোল হয় না। বিল্ডিংয়ের কাজের ভিতরে দেখবেন রং করা, বিল্ডিংয়ের মানে সব সাইড ঘষে ঘষে লেবেল করা, এই সমস্ত পরিশ্রমের কাজ যেখানে যেখানে হয়, ওই সমস্ত জায়গায় দেখবেন
পুলিশের কন্ট্রোল কম হয়। এই কাজগুলি আপনারা খুব সহজে পাবেন। আর ফ্রান্সের সবথেকে রেসিডেন্ট পাওয়ার ভালো মাধ্যম হচ্ছে সেখানে আপনাকে যাওয়ার পরে লোকজন খুঁজা টুইজা যেভাবেই হোক না কেন ম্যানেজ করে চেষ্টা করে আপনাকে ট্যাক্স চালাতে হবে। একটা জায়গায় কাজের কন্ট্রাক্ট নিয়ে 4 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, সব থেকে ভালো ফুল টাইম যদি আপনি কোনো জায়গায় একটা কাজ ঠিক করতে পারেন, টাকা দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, প্রত্যেক মাসে মাসে আপনি ট্যাক্স চালাবেন, অন্য জায়গায় কাজ করে হলো, শুধু 18 মাস, 19 মাস বা 2 বছরের কাছাকাছি আপনার যে বেতনের কাগজের যে রসিদ আসবে, ওইটা দিয়ে আপনি কি করতে পারবেন, পরবর্তীতে আপনি ফ্রান্সের রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনি কিন্তু ফ্রান্সের বৈধতা পেয়ে যাবেন। তারপরে কিন্তু আপনি যে কোনো জায়গায় কাজের জন্য আপনি কি করতে পারবেন, আবেদন করতে পারবেন এবং কাজও করতে পারবেন, এমনকি আপনার নিজ নিজ দেশেও কিন্তু আপনি আসতে পারবেন। এটা ফ্রান্সের জন্য খুবই ভালো। ফ্রান্সে যারা অবৈধ আছে অনেকেই কিন্তু প্রত্যেকটা মেট্রো লাইন, যে ট্রেন, এখন মেট্রো বলতে কিন্তু আমরা একটু বুঝি, আমাদের দেশেও মেট্রো আছে। যখন এই মেট্রো লাইনের যখন দরজাটা খোলা হয় তখন কিন্তু মানুষগুলো নামে। এরকম ফ্রান্সের প্রত্যেকটা সিটিতে এরকম কিন্তু মেট্রো রয়েছে প্রচুর পরিমাণে, এবং একটা স্টেশন আছে কিন্তু বড় বড়। ওই স্টেশনে আপনি প্যান্ট শার্ট পরে এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি লাইকে সিম কার্ড, লিবারা সিম কার্ড, মানে আমরা যে সিম কার্ডগুলি ব্যবহার করি, এই সিম কার্ডগুলি ওখানে কিন্তু 5 ইউরো, 10 ইউরো, এগুলি আপনি 20 পিস বা আপনি মনে করেন 100 পিস নিচ্ছেন, মনে করেন আপনি 50 পিস কিনে 5 পিস আপনার সাথে রেখে অন্য জায়গায় রাখবেন লুকাইয়া, 5 পিস করে আপনি বিক্রি করবেন। দেখা যাবে যে 5 পিস বিক্রি হয়েছে, আবার গিয়ে আবার 5 পিস আনবেন। এরকম করে আপনি 50 পিস বিক্রি করতে পারলেও কিন্তু আপনি 50 ইউরো ইনকাম হবে। এবং রিচার্জ যে কার্ড, একটা সময় আপনার যে সিম কার্ডগুলি যারা নেবে তাদের সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যাবে, প্রতিনিয়ত কিন্তু তারাই নেবে। কারণ যে এরকমের মানুষ রয়েছে, তারা ওই একটা সিম কার্ড এরকম হয়, তারা ওইটা 5 ইউরোতে কেনে, তারপর ওইটা দিয়ে তার নিজ নিজ দেশে কত মিনিট কথা বলতে পারে, 300 মিনিট, 200 মিনিট বইলে আবার ওই সিম কার্ড ফালাই দেয়, আবার একটা নতুন কেনে, এরকমের আছে। আর যারা রেজিস্ট্রেশন করে যারা সিম কার্ড নেয় সেটা আলাদা, তার জন্য কিন্তু আপনাকে ফি দিতে হয়। তো ফ্রান্সের এই কাজের মাধ্যমগুলি ভালো, আপনি এভাবে কাজ করেও কিন্তু রাত্রে বিকেলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এক লোক কিন্তু এই সিম কার্ড বিক্রি করেও কিন্তু বাংলাদেশে 5 তলা বাড়ি করছে, আছে এরকমের। তো বন্ধুরা, জার্মানি, নরওয়ের যে বিষয়টা, সেটা তো আমরা জানলাম যে ওখানে আপনি এই শীতে গিয়ে কিন্তু শীতে কিন্তু কাজের চাহিদাটা একটু বেশি থাকে, এবং যখন এই বরফ জমে, তুষার হয়, তখন কিন্তু কাজের চাপটা আরও বেশি থাকে। আর ওখানে আপনার ভালো মাধ্যম থাকলে, পরিচিত লোক মাধ্যমে গেলে সব থেকে আপনি সুযোগ সুবিধাটা ভালো পাবেন। আর নিজে নিজে করতে গেলে কিছু টাকা পয়সা আপনার খরচ হবে। আর বাংলাদেশ থেকে আসাটা অনেক টাফ, এটা আপনার ওইরকম মেধা লাগবে, ওইরকম লোক লাগবে, ওইরকম সোর্স লাগবে, তা না হলে কিন্তু আপনারা আসতে পারবেন না। ফাও কোনো দালালের মিষ্টি কথা শুনে তাদেরকে টাকা দেবেন না, যে 25 লাখ হলেই আপনাকে নরওয়ে পাঠানো যাবে, 22 লাখ হলেই আপনাকে নরওয়ে ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া যাবে, এটা একদম বাটপারি। জার্মানিতেও কিন্তু অনেক ধরনের নিয়মকানুন চেঞ্জ হতে যাচ্ছে, হবে। বিশেষ করে এখানে কিন্তু এখন অনেক সরকার অন্য আসার পরে কিছু কিছু নিয়ম চেঞ্জ হচ্ছে, আবার অনেকে বলে যে এটা সবার জন্য ভালোও হচ্ছে। কারণ আমাদের দেশ আর ইউরোপের এই দেশগুলি যদি নিয়ম না থাকতো, তাহলে কিন্তু আমাদের এশিয়ার মতো হয়ে যেত। একটু চিন্তা করেন, একটু ভাবেন যে এই সমস্ত দেশ চলে কিন্তু আইনে। এই সমস্ত দেশের পুলিশরা কখনো ঘুষ খায় না, ইমিগ্রেশন কখনো ঘুষ খায় না। মানে তাদের দেশটা যেখান থেকে উন্নতি হবে, যেই লেভেলটা থেকে উন্নতির লেভেলে পৌঁছবে, ওই সমস্ত জায়গায় শক্ত লোক বসা থাকে। ওখানে কিন্তু তারা নিজেরা থাকে, এবং তারা কখনো নিজের স্বার্থ বোঝে না, তারা কখনো লোভ লালসা এগুলি করে না। তবে তাদের ভিতরে যদি কোনো ক্রিমিনালি থাকে সেটা আলাদা, তার জন্য আলাদা একটা রাস্তা আছে, যারা সারা পৃথিবীকে তারা নাচায়।
ঠিক কিনা? এটা নোংরা পলিটিক্স। কিন্তু এই নোংরা পলিটিক্সের পরেও কিন্তু তাদের দেশকে কীভাবে উন্নতশীল রাখা যাবে, তারা এখন থেকে 100 বছর আগে এই দেশ কোথায় নিয়ে যাবে, এই দেশে কিছু কিছু গঠন প্রণালী এমন আকৃতির হবে, এটা কিন্তু তারা এখনই এটার কি করে, এটার খুঁজে নিয়ে তারা এখনই কিন্তু সব মাপকাঠি করে রাখে। এই জন্যই তারা এত উন্নতি হয়। এখানে কিন্তু আপনি নিজে ক্ষমতা দিয়ে মানুষকে ভয় দেখিয়ে কোনো ধরনের কিছুই আপনি করতে পারবেন না। এখানে সবার জন্য আইন সমান। আজকে আপনি বাংলাদেশ থেকে আসছেন, আসার পরে এখানে কষ্ট করে আজকে আপনি এখানে বৈধতা পাইছেন, সব সুযোগ সুবিধা হওয়ার মানে কাগজপত্র হওয়ার পরে আপনারও যে আইন, এই দেশে যারা জন্মগ্রহণ করছে তাদেরও সেই আইন। মানে আইনের ক্ষেত্রে, নিয়ম কানুনের ক্ষেত্রে সবাই সমান। আর আমাদের দেশ দেখুন, আমাদের দেশ কি কম ধনী? আজকে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ যে মালয়েশিয়া যাচ্ছে, কেন যাচ্ছে? মালয়েশিয়া আজ থেকে 30 বছর আগে কি ছিল, 50 বছর আগে কি ছিল, আর এখন কি হয়েছে? একটা দেশের আইন যতক্ষণ পর্যন্ত ঘুষ, যেই জায়গায় ঘুষ খাওয়া হয় ওই জায়গা যতদিন পর্যন্ত বন্ধ না করা হবে, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী যতদিন পর্যন্ত বন্ধ না করা হবে, ওই দেশের উন্নতি হওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। বাংলাদেশে আপনারা দেখবেন যে বিভিন্ন দল আসছে। আজকে আমরা দেখছি শেখ হাসিনার নিজের মুখের কথা, আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশে ক্ষমতায় ছিল তখন দেখবেন যে রাস্তায় কোনো জায়গায় হামলা হইলে, গাড়ি ভাঙচুর হইলে আমরা মিডিয়ায় খবরে দেখতাম শেখ হাসিনা ভাষণ দিতেছে, এটা জামায়াতের লোক করছে। শেখ হাসিনা বলতেছে এটা বিএনপির লোক করতেছে, এটা তারেক রহমান ওই লন্ডন থেকে করতেছে। মানে এটা আমার কথা না, এটা তাদেরই কথা। আবার এখন দেখেন না আপনারা যে নিউজে বিভিন্ন জায়গায় দেখা যায় যে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন দেওয়া হবে না, ডক্টর ইউনূস ভালো লোক না, এরকম বলে না? তাহলে এক দল যখন ক্ষমতায় থাকে তখন যদি অন্য দলের মানুষ, অন্য দলের লোকরা যদি দেশে পলিটিক্স করে দেশের অর্থনৈতিক অবস্থা সমস্যা করে, দেশের ক্ষতি হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে যেই দল ক্ষমতায় আসলো তারা যদি দেশকে বাঁচাতে না পারে, দেশকে প্রোটেক্ট করতে না পারে, তাহলে এই দলের লোকদেরকে ক্ষমতায় রাখা হবে কেন? আজকে আমি ধরুন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশের ক্ষমতায় আছি, আমি ক্ষমতায় আসার পরে তারপর বাংলাদেশে পুলিশ ঘুষ খাচ্ছে, চাঁদাবাজি করতেছে ছাত্ররা, রাজনৈতিক দলরা, শিবিররা, বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর হচ্ছে। তাহলে আমি প্রধানমন্ত্রী হয়ে যদি আমি এইটা রক্ষা না করতে পারি, তাহলে আমার প্রধানমন্ত্রী ছেড়ে দেওয়া উচিত না? এখন এটা কিন্তু সবার বেলা হয়েছে। আপনারা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বিভিন্ন দল যারা ছিল কিছুদিনের মতো, তাদের বেলাও হয়েছে। বাংলাদেশের কিন্তু এইটা আমরা কিন্তু পরিবর্তন করতে পারিনি, আর আমরা এর মধ্যে কিন্তু পরিবর্তন দেখিও নাই। আমরা শুধু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় মেসেজ করে, চিঠির মতো মেসেজ করে লিখে আমরা কিছুই করতে পারবো না। আজকে যদি আপনার ক্ষমতা থাকে, সরাসরি আপনাকে প্রতিবাদ করতে হবে, সরাসরি বলতে হবে। এখন সরাসরির মাধ্যম, এখন কি আর ওই মেসেজের মাধ্যম আছে বলেন? অনেকে দেখবেন যে ফেসবুকে বুড়ি খালি মেসেজ দেব, ওতে কী লাভ? কোনো লাভ আছে? কারণ কয় না যে বুক ফাটে তো মুখ ফোটে না, কীরকম একটা কথা আছে না? মানে মুখে বলতে ভয় পায়, এই জন্য মেসেজ লাগে। আপনার জীবন কয়টা? একটা। একদিন আপনাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, আমরা কেউ থাকতে পারতাম না। পৃথিবীর অনেক পরিবর্তন হবে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর অনেক চেঞ্জ হবে, অনেক কিছু হবে। এই ঘর বাড়ি দালান সব কিছু এমন পড়ে থাকবে, কিন্তু এটা আমরা অনেক সময় কল্পনা করি, আবার কল্পনার পরে আবার আমরা ভাবি আসলে কতগুলো তো ঠিকই। পৃথিবীর
অনেক সৌন্দর্য বাড়বে, অনেক ধরনের যন্ত্র আবিষ্কার হবে। এখন আইফোন আছে, এরপর আরও কিছু হবে, কিন্তু মাঝখান থেকে আমরা এই পৃথিবী থেকে চলে যাব। তাই মেসেজ করে কী লাভ হবে? মেসেজ করে মানুষকে বলে কোনো লাভ নেই। যে কথাগুলি বলার এরা সরাসরি বলতে হবে, সরাসরি প্রতিবাদ করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা জনগণের প্রতিবাদ করতে হবে, কারণ জনগণ যাকে আজকে দেখেন ছাত্ররা আন্দোলন করে একটা দলকে নামাইছে। এখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ একত্র হয়ে ইসলামকে ক্ষমতায় বসানো উচিত। বিভিন্ন দল আমরা দেখছি, বিভিন্ন দলের কথা আমরা শুনছি। এখন এই দলগুলি বাদ মানে কি, এরাও যার যার মতো করে দেশের উন্নতি করবে, কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামের হাতে ক্ষমতা দেওয়া উচিত। ইসলামের হাতে ক্ষমতা দেওয়ার পরে দেখুন দুর্নীতি হয় কিনা, পুলিশ ঘুষ খায় কিনা, রাস্তাঘাটে মারামারি কাটাকাটি হয় কিনা, একজনের কল্লা কাটা হয় কিনা। ঠিক এই জিনিসটা আমাদের বোঝা উচিত। আজকে প্রত্যেকটা দল কোথা থেকে টাকা পায়? প্রত্যেকটা দলে যে শত শত কর্মী, শত শত মাস্তান গুন্ডা, এদেরকে কে চালায়? এদের ভরণ পোষণ কোথা থেকে আসে? ইসলাম যখন ক্ষমতায় আসবে, তখন কিন্তু সব শ্রেণীর মানুষের কিন্তু পরিশ্রম করতে হবে। যখনই এই সব শ্রেণীর মানুষ পরিশ্রম করবে, তখনই আমাদের দেশ উন্নতি হবে। এবং ঠিকমতো সবাই কী করতে হবে? কর দিতে হবে। আজকে অবৈধ সম্পদের পাহাড় করছে একজন মানুষ, সে কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার মানুষ দিন আনে দিন খায়। এইটার পরিবর্তন করতে হবে। এটার পরিবর্তন যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশ কখনোই আগাবে না। আমাদের অনেকেরই ভুল ধারণা, যে অনেকে ভাবে ইসলাম ক্ষমতা আসলে মনে হয় নারীরা চাকরি পাবে না, নারীরা কাজ করতে পারবে না। না, ইসলাম যে নিয়ম বলছে ওই অনুসারে নারীরা নারীদের মতো চলবে, নারীরা নারীদের মতো জব করবে, পুরুষরা পুরুষদের মতো জব করবে। দেশ একটা শৃঙ্খলায়, একটা মানে গঠন প্রণালীতে চলে আসবে, একটা সিস্টেমের মতো চলে আসবে বাংলাদেশটা। এটা একমাত্র ইসলাম পারবে। কারণ ইসলাম যদি ওই সঠিক যোগ্য লোক যদি ইসলামের ভিতর থেকে একজনকে বসানো হয়, তাহলে সেই কিন্তু বাংলাদেশটাকে ঠিক করতে পারে। আজকে দেখুন সৌদি আরব, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ গিয়ে সেখানে কাম করে, অথচ সেটাও কিন্তু একটা আমরা বলি এশিয়ার দেশ, এশিয়া কান্ট্রি। তাহলে সে দেশে তো ইসলামিক আইন, সেখানে তো কোনো এরকমের চাঁদাবাজি, গুন্ডমি, ঘুষখোর এগুলি নাই। কুয়েত আছে, কাতার আছে, দুবাই আছে, বলেন নাই? দুবাইয়ের মতো এরকম একটা দেশ, সেখানে যে কোনো ব্যক্তি গিয়ে সেখানে চাকরি মানে ব্যবসা করতে পারবে, তাকে কোনো ট্যাক্স পে করতে হবে না। যেমন আপনি যদি ইউরোপে এখানে যদি ব্যবসা করেন, এই 2025 সালে ইউরোপে যদি আপনি একটা রেস্টুরেন্ট বা একটা দোকান, একটা মুদি দোকান, যে কোনো ধরনের ব্যবসা ওপেন করলে আপনাকে কিন্তু 100 টাকা বিক্রি করলে 19 টাকা তাদেরকে দিতে হবে। হয়তো আগামী বছর নিয়ম চেঞ্জ হয়ে একটু কমবে বা বাড়বে, এরকমের মধ্যে থাকে। সিঙ্গাপুর, দুবাই, এই দেশে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন কিন্তু ফ্রি, সরকারকে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। তারপরও দেখেন তাদের দেশ কত উন্নত এবং তাদের দেশের নিয়মকানুন কত ভালো। একটা কথা মনে রাখতে হবে, আমাদের বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি, গুন্ডমি, এদেরকে সোজা করতে হলে, আবার দেখবেন যে কিছু ছাত্র জনতা আছে কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে, এরা চাকরি বাকরি পায় না, এরা খালি নেতাদের চামচামি করে, মানুষের পা চাটে 500-1000 টাকার জন্য। অথচ নিজের জ্ঞান বুদ্ধি খাটিয়ে সৎপথে কিন্তু তারা ভালোটাকে উপার্জন করতে পারে, যদি ওই মেধা খাটায়, সেটা খাটায় না। তাদের যে সঠিক মেধাটা, ওই মেধাটা তারা দেশের ক্ষতি কীভাবে হবে সেখানে কিন্তু তারা ব্যয় করে। এই জন্য আমাদের বুঝতে হবে, আমাদের দেশ আমরা নিজেরাই ধ্বংস করি। যারা আমরা বলি যে এক জায়গায় চাঁদা নিতে 10 জন লোক হামলা করছে, এখন সেখানে বাধা দেবে কীভাবে? ওই তো আইন শৃঙ্খলার বাহিনীর লোকই নেই। পুলিশ দেখবেন গাড়ি যাচ্ছে, পুলিশ ড্রাইভারের কাছ থেকে টাকা নিচ্ছে,
ফকিন্নি তার কাছ থেকে পুলিশ পর্যন্ত চাঁদা খায়। চিন্তা করেন তাহলে কোথায় গিয়ে আমাদের দেশ দাঁড়িয়েছে। এই জন্য বাংলাদেশের ইসলামের আইন এমনভাবে শাসন এমনভাবে দিতে হবে, এমনভাবে তারা দেশটা পরিচালনা করবে, দেখবেন যে আজকে বাংলাদেশে কতটা মসজিদ আছে, এই প্রত্যেকটা মসজিদে কিন্তু এক একজন করে ইমাম আছে কিনা। এই ইমামদেরকে প্রত্যেকটা শহর, প্রত্যেকটা মহল্লার কি করতে হবে, দায়ভার তাদের উপর দিতে হবে, তাদেরকে নেতা বানাইতে হবে। বড় বড় আলেম, বড় বড় আপনার যে এই যে কোরআনের হাফেজ, যাদের মধ্যে 30 পারা কোরআন যাদের মাথার মধ্যে আছে, যাদের বুকে যাদের শরীরের ভিতরে 30 পারা কোরআন তারা মুখস্থ করছে, তাদের মধ্যে কোরআন আছে, তাদের মৃত্যুর ভয় আছে, তারা সবসময় মৃত্যুকে স্মরণ করে, তাদেরকে ওই পুলিশের বিভিন্ন জায়গায় যেখান থেকে ঘুষের আমদানিটা হয় ওই সমস্ত জায়গায় তাদেরকে বসাতে হবে। পুলিশের চাকরি যারা করে তাদেরকে পুলিশের পোশাক চেঞ্জ করতে হবে। তারপরে দেখবেন যে পুলিশগুলো কি ঘুষ খায়, ওই ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, জনগণের সেবা করতে হবে। বাংলাদেশের যত ব্যবসায়ীরা আছে তারা সঠিক মতো তারা ট্যাক্স পে করবে, ওই ট্যাক্স দিয়েই আরও 2 কোটি সরকারি কর্মচারী বাড়ানো যাবে, আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানো যাবে। যারা কোটি কোটি টাকা ব্যবসা করতেছে বড় লোক, তাদের কাছ থেকে তারা যে ট্যাক্স পাবে ওই টাকা দিয়েই দেশকে নিরাপদ রাখা যাবে। তাহলে তাদেরকে আর ওই সন্ত্রাসী গুন্ডা পালতে হবে না, তাদেরকে টাকা দিতে হবে না ট্যাক্স। বাংলাদেশের এই মুহূর্তে এখন শেষ পর্যায়ে একবার ইসলামের হাতে দেশ দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দেখা উচিত যে আমাদের দেশটা কোথায় যায়। তো চলুন বন্ধুরা, আমরা এখন আবার পিছনে চলে যাই। ইউরোপে আপনি যদি আসতে চান, ইউরোপের কিছু কিছু দেশ আছে, এখন বর্তমানে ইউরোপের অনেক দেশের ভিসা বন্ধ, অনেক দেশ রয়েছে, অনেক দেশের ভিসা এখন বন্ধ। আবার যখন সামনের বছর যখন ওপেন হবে তখন কিন্তু এই বন্ধ বলে আমরা থেমে থাকবো না। আমরা কি করব, পুরানো ইনফরমেশন, একটা দেশে যাওয়ার জন্য কী কী দরকার, এই বিষয়গুলি আমরা আয়ত্ত করব, এই বিষয়গুলি আমরা জানবো, শিখব। পড়াশোনা করতে হলে পড়াশোনা করব। আপনাকে কষ্ট করতে হবে। আপনাকে ইউরোপের কোনো দেশে আসতে হলে অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার পরে সার্টিফিকেট অর্জন করার পরে তারপরে আপনাকে দালাল ধরতে হবে, যদি আপনি তারপরে নিজে না করতে পারেন। আপনার পড়াশোনা আপনার ইন্টারভিউটা তার দালাল করে দিত না। এখন সবথেকে ভেজাল হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা এখন সুসম্পর্ক নাই, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা যখন ছিল তখন কিন্তু একটা সুসম্পর্ক ছিল। তখন কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কিন্তু মানুষ ভিসা পেত যেত, কারণ বিভিন্ন দেশের এম্বাসি কিন্তু ওই ইন্ডিয়াতে। বাংলাদেশে কিন্তু নাই বললেই চলে, খুব কম সংখ্যক কিছু দেশের এম্বাসি বাংলাদেশে রয়েছে, সব দেশের এম্বাসি কিন্তু বাংলাদেশে নাই। এখন মানুষ ক্রোয়েশিয়া আসতে চায়, মানুষ সার্বিয়া আসতে চায়, মানুষ আলবানিয়া আসতে চায়, মানুষ রোমানিয়া আসতে চায়, মানুষ বুলগেরিয়া আসতে চায়। কারণ এই সমস্ত দেশের এম্বাসি কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশে মানুষ পাচ্ছে না, এবং মানুষের ভিসাও কিন্তু হচ্ছে না। এই জন্য বাংলাদেশের এখন সরকারি আন্ডারে কিছু অফিস আদালত নেওয়া উচিত, যেখানে কম খরচে কিছু বিদেশিদের অফিস সেখানে করা উচিত। এখন আমরা দেখবেন যে বাংলাদেশের যদি ঢাকা শহরের ভিতরে এখন কার জায়গা আছে, এটা সরকারের করতে হবে। অফিস তাদেরকে বানানোর সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের এম্বাসির সাথে, ইমিগ্রেশনের সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে এই অফিস আদালত ওপেন করলে তখন কিন্তু বাংলাদেশিদেরকে আর অন্য অন্য দেশে ভিসার জন্য যেতে হবে না, বাংলাদেশ থেকে ভিসা হবে। কারণ এখন বাংলাদেশেও এখন ডিজিটাল হয়ে গেছে, আমরা কিন্তু মনের দিক থেকে ডিজিটাল হতে পারিনি। আমরা শুধু চিন্তা করি কাকে ডাবাবো, কাকে নিচে নামাবো। আমরা কিন্তু একজনের ভালো চাই না, আমরা সবসময় চিন্তা করি যে একজন আমার আগে যেন না যেতে পারে, আর আমরা এটা কখনো ভাবি না আমি সবার পিছনে পড়ে থাকবো।
আমরা সবাই আগে যেতে চাই। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো ইউরোপে আমরা যারা আসতে চাই তাদের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে আগে চিন্তা করতে হবে আমি কোন দেশে যাব, সেই দেশের কাঠামো থেকে শুরু করে সেই দেশের জন্য যাওয়ার জন্য যা যা দরকার হবে ওই প্রস্তুতি আমাদের নিতে হবে আস্তে আস্তে করে। ওই বিষয়গুলো আমাদের আস্তে আস্তে শিখতে হবে। যখন আপনি এই বিষয়গুলি শিখবেন, ল্যাঙ্গুয়েজের কোর্স হোক, সার্টিফিকেট হোক, আপনার মেডিকেল হোক, যা আছে এভরিথিং সব কিছু করে তারপরে আপনাকে ফাইল সাবমিট করতে হবে। আপনি না পারলে তখন ভালো একজন প্রফেশনাল যারা জানে তাদের মাধ্যমে আপনি সাবমিট করতে পারেন, অথবা আপনার উকিল নেওয়া থাকলে উকিলের মাধ্যমে করতে পারেন। ঠিক আছে? এভাবে করে কিন্তু আপনি ইউরোপের অথবা অন্য বিভিন্ন দেশে যেতে পারেন। আর সব থেকে দেখবেন যে এই যে সৌদি, কাতার, দুবাই, ওমান এই সমস্ত দেশেও কিন্তু আমরা দালালের মাধ্যমে যাই। এই সমস্ত দেশে যেতে কিন্তু দালাল লাগে না। এই সমস্ত দেশে যেতে কিন্তু দালাল লাগে না। এটা কিন্তু আমরা সরকারিভাবে আমরা কিন্তু আবেদন করতে পারি। সরকারিভাবে আমরা কিন্তু এজেন্সিতে গিয়ে ফাইল জমা দিয়ে তাদের মাধ্যমে কিন্তু আমরা যেতে পারি। এর জন্য আপনারা আশেপাশে কোনো দালাল খুঁজবেন না। দালাল বলবে আপনাকে আমি আপনাকে নিয়ে যাব, আপনাকে আমি ওখানে নিয়ে কাজ দেব, আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করবেন, বছরে 12 লাখ টাকা ইনকাম করবেন। এই আকামা কাগজের জন্য মেয়াদ বাড়ানোর জন্য সেখানে 1 লাখ টাকা খরচ হবে, 11 লাখ টাকা আপনার পকেটে থাকবে, 5 বছর থাকবেন 50 লাখ নিয়ে দেশে আসবেন। মানে দালাল কিন্তু আপনাকে এরকম করে হিসাব দেব, কিন্তু ওখানে যাওয়ার পরে হিসাব হয়ে যায় উল্টো, কথা কাজের কোনো মিল পাবেন না। এই জন্য বিদেশে আসার আগে আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে আপনি কি করবেন। এখন কিন্তু বাংলাদেশেও কিন্তু এখন যদি আপনি বিদেশে যে 40,000 টাকা ইনকাম করেন, 50,000 টাকা ইনকাম করেন, আমাদের দেশেও তো আপনার এখন যারা কাজ করে 700, 800, 1,000 টাকা কিন্তু প্রত্যেকটা মানুষের রোজ আছে। তাহলে দেখা যায় বাংলাদেশেও তো আপনি 25-30,000 টাকা আপনি ইনকাম করতে পারেন। তাহলে আপনি এখানে 5 লাখ টাকা আপনি ওখানে ইনভেস্ট কেন করবেন? এই 5 লাখ টাকা আপনি 5টা গরু কেনেন, এটা কিন্তু একটা ভালো মাধ্যম। আমাদের মাথায় এই বুদ্ধিটা কেন আসে না? ইদানিং কিছু লোকদের দেখা যায় যে মনে করে বিদেশ গেলেই মানে বড় লোক হয়ে যাব। 1-2 লোক দেখে যে তারা ভালো হয়ে গেছে, মানে এটা করছে ওইটা করছে, আমি কেন পারবো না? না, এই জিনিসটা ভাবা যাবে না। আপনাকে বুঝতে হবে যে আপনি এখন 8 লাখ টাকা দিয়ে একটা দেশে যাবেন, আপনি 1 লাখ টাকা দিয়ে একটা ঘর করেন, বাকি 7 লাখ টাকা দিয়ে আপনি 10টা গরু কেনেন, 10টা গরু কিনে ওর পিছিয়ে আপনি লাগিয়ে থাকেন। আপনি সারাদিন ঘাস কাটবেন, আপনি নাড়া কাটবেন, ওই গরুর খালি খাওয়াবেন। 1 বছর পরে ওই গরু আপনি কত টাকা বিক্রি করবেন? দেখবেন যে আপনি বছরে কেনা গরু থেকে আপনি 5-6 লাখ টাকা ইনকাম করতে পারতেছেন। তাহলে আপনার বিদেশ যাওয়ার কী দরকার আছে? ঠিক কিনা? জাস্ট এটা আমি গরু দিয়ে দেখালাম। আপনি কিন্তু একটা মনে করেন যে ছাগলের ফার্ম করতে পারেন, ছাগলের ফার্ম করে আপনি নিজে পরিচালনা করে সেখান থেকেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন। মানে আস্তে আস্তে করে আপনাকে সেভটা করতে হবে। যদি আপনার জায়গা থাকে, ধরুন আপনি অনেকেরই দেখবেন অনেক জায়গা আছে, ওই জায়গায় আপনি ভরাট করতে পারেন, অথবা এক জায়গা থেকে 10 কাঠা বিক্রি করে আপনি আরেকখানে একটা প্রজেক্ট করতে পারেন। এভাবে করে হয় না, এভাবে করে কিন্তু হয়। তো এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে আমাদেরকে যে আপনি জীবনে কোনো কিছু করতে হলে আপনাকে পরিকল্পনা করে করতে হবে। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর সাথে অবশ্যই পরামর্শ করে করতে হবে, অথবা আপনার স্ত্রী নাই, আপনি একা তাহলে আপনার মা আছে, বাবা আছে, আর মা বাবার দোয়া কিন্তু সবসময় লাগবে। তারা জীবিত থাকলে তাদের সাথে পরামর্শ করেই আপনি করবেন। তাহলে দেখবেন যে এখান থেকে আপনি আর নিচে নামবেন না, আপনি আস্তে আস্তে উপরেই উঠবেন। বাবা মার দোয়া থাকলে আপনি খালি উপরেই যেতে থাকবেন, নিচে আর নামতেন না। এই জন্য কী করতে হবে? পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন সব সময় এই পজিটিভ থাকার চেষ্টা করবেন। মানে মানুষের কথায় কখনো কান দেওয়া যাবে না। আপনি একটা জিনিস দেখবেন যে এই কাজটা করলে এরকমের ভালো হয়, এই কাজটা করলে এরকম ভালো হয়, যেটা ভালো হয় সেটাই। আমরা শুধু বাংলাদেশের এখন এক শ্রেণীর মানুষ আছি, শুধু বিদেশ 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 বিদেশ, মনে হয় যে আমাদের দেশে কিছুই নাই। বিদেশ কাদের জন্য?
যদি আপনি ওই কোয়ালিটি, আপনি লেখাপড়া আছেন, আপনার সার্টিফিকেট আছে, আপনি একটা ভালো একটা দেশে যাবেন, সেখানে গিয়ে আপনি ভালো কিছু করবেন, স্টুডেন্ট ভিসা আসবেন, পড়াশোনা 2 বছর, ধরুন আপনি বাংলাদেশে পড়ালেখা করছেন, আপনার বয়স কম, আপনি আবার বাইরে পড়ালেখা করতে আসলেন, 5 বছর পড়ালেখা করে আপনি 10 বছর চাকরি করে টাকা কামিয়ে আবার বাংলাদেশ চলে গেলেন। এছাড়া আপনি এখন এই সৌদি টৌদি, কাতার টাতার এই সমস্ত দেশে গিয়ে যে টাকা ইনকাম করবেন আর যে টাকা খরচ করে যাবেন, ওর সাথে কিছু টাকা পুরিয়ে দেশে আপনি একটা ফার্ম করলে তো ভালো থাকতে পারেন। মুরগি কে না খায় বলেন? এই যে মুরগি কে না খায়? কিছুদিন আগে দেখলাম যে এক ভাই শুধু মাছ, ছোট ছোট মাছের যে কি বলে পিচ্ছি পিচ্ছি মাছ, এগুলোকে ছোট ছোট মানে চারিদিকে অল করে পানি দিয়ে সেখানে ছোট ছোট পুষ্কিনি বানিয়ে সেখানে ওই মাছকে খাওয়ায়, সেখানেই মাছের বড় হয়। ওইখান থেকে সে পুরো বাংলাদেশে সব জায়গায় মাছের সাপ্লাই করে। কারণ আপনি দেখুন দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে প্রচুর পরিমাণ মানুষের কিন্তু পুষ্করণী আছে, পাতিলায় করে মাছ নিয়ে নিয়ে কিন্তু তারা বিক্রি করেও মানুষ অনেক টাকা ইনকাম করে। সবসময় আপনি একটা ভাববেন যে কোন কাজটা আপনার দ্বারা সম্ভব, আপনি কোন কাজটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোন কাজটা আপনাকে দিয়ে হবে, এটা আপনাকে বুঝতে হবে। অনেক বিদেশ আছে যে দেশ থেকে কী করতাম, ভয় পায়, কী করবো দেশে যেয়ে মনে কিছুই করতে পারতাম না, মানুষ হাসবে, হ্যাং করবে, এটা ওইটা, এভাবে করে ভাবা যাবে না। প্রতিনিয়ত আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত কিছু একটা করতেই হবে। আপনি যদি বাসায় বসে থাকেন তাহলে আপনার উপরে শয়তান ভর করবে। আপনাকে কাজের মধ্যে থাকতে হবে, কিছুটা সময় কাজের মধ্যে থাকতে হবে, কিছুটা সময় আপনার এক্সারসাইজ করতে হবে, কিছুটা সময় আল্লাহর ইবাদত করতে হবে, কিছুটা সময় কি করতে হবে, নিজের পরিবারকে সময় দিতে হবে। এর মধ্যে থেকে আপনার জীবন সততার মধ্যে থাকতে হবে, ঠিক কিনা? তারপরে একটা সময় একদিন আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন। আমরা সবাই একদিন এই পৃথিবী থেকে চলে যাব। শুধু যে আমলগুলি, যেই কাজগুলি এই দুনিয়া আপনি করে যাবেন, ওইটাই মৃত্যুর পরে আপনার কথা মানুষ মনে রাখবে। এখন ইউরোপের এই যে নরওয়ে, এই যে ফ্রান্স, ইটালি এবং জার্মানি, এছাড়াও আরও অনেক দেশ আছে, কিন্তু 37টা দেশ। এর ভিতরে 37টার ভিতরে কিন্তু ছোট ছোট কিছু পাশে কিছু দেশ আছে, গরিব রাষ্ট্র, গরিব দেশ। সেখানে এসেও কিন্তু আপনারা পরিশ্রম করে আস্তে আস্তে কিন্তু বড় দেশেও যেতে পারেন। সব কিছু করার আগে আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে তারপরে আপনাকে কী করতে হবে, আগাতে হবে। তা না হলে কিন্তু আমরা কেউ সাকসেস হতে পারবো না। আপনাকে যদি সাকসেস হতে হয় তাহলে আপনাকে সততার সাথে, পজিটিভের সাথে এবং ধৈর্যের সাথে আপনাকে কাজ করতে হবে। সবসময় মনে রাখবেন, আপনি যে কাজটা করবেন, ভালো মানুষের, আপনি না বুঝলে ভালো মানুষের পরামর্শ নিয়ে করবেন। এখন কিন্তু দেখেন অনলাইনে, ইউটিউবে প্রচুর পরিমাণ মানুষ, প্রচুর পরিমাণ কিন্তু ওই আপনাদেরকে দেখাচ্ছে। এই তো আমরা খালি শুধুই ভাবি যে, আমরা অনেকে দেখবেন যে বিদেশ গিয়ে 4 লাখ, 5 লাখ, 10 লাখ এরকম টাকা কিন্তু নষ্ট করে ফেলে, আবার দেশে চলে আসে, কিছুই হয় না। এখন দেখবেন অনেকে সৌদি যায় 30,000, 40,000, 50,000 টাকা বেতনে 5 লাখ টাকা খরচ করে যায়, তারপর গিয়ে আবার কান্না করে। আবার অনেকে ভাবে মনে হয় এই ওনাকে সৌদি আছে মানে ভালোই আছে। ভালো আছে না খারাপ আছে, যে যায় সে বোঝে। এজন্য আমাদের দেশেও কিন্তু অনেক ধরনের ব্যবসা রয়েছে। সততার সাথে আপনি ভালো ব্যবসা করতে পারলে আপনি একটা পর্যায়ে গিয়ে খাড়াতেই পারবেন। সবসময় মনে রাখবেন, সবসময় সৎ থাকতে হবে। আপনি যদি অসৎ হয়ে যান তাহলে কিন্তু জীবনে কোনোদিনও শান্তি পাবেন না। আপনার জীবনের শান্তির যে একটা মেলা, মানে শান্তির যে একটা কি বলে আনন্দ, এটা তখনই আপনার ভিতরে থাকবে যখন আপনি সৎ থাকবেন। তখনই এই বিষয়গুলো আপনার ভিতরে খুব সুন্দর কাজ করবে। অনেক মানুষ দেখবেন যে, আবার অনেকেই আছে এরকমের, অনেকের সামর্থ্য আছে। আজকে ধরুন আপনি একটা ভালো একটা জায়গায় গেছেন, আপনার সামর্থ্য আছে যে আপনি আপনার নিজের মধ্যেই কাউকে সেখানে নিয়ে একজনকে প্রতিষ্ঠিত করে দিতে পারেন, তাহলে কিন্তু ওই ফ্যামিলিকে কিন্তু আপনারা দেখতে হবে না,
আছে না? যেমন এক ফ্যামিলির ভিতরে দেখা যাবে যে 5 ভাই, 7 ভাই, 3 ভাই, 4 ভাই, এরকম আছে না? এক ভাই অনেক কিছু করে ফেলাইছে, আর বাকি 3 ভাই এরা না খাই মরতেছে। এখন আপনার যদি কোটি কোটি টাকা থাকে আর আপনার ভাইরা যদি কষ্ট করে, এই টাকার কোনো দাম আছে বলেন? আপনার ওই টাকার উপরে বা আপনি যে পর্যায়ে গেছেন তার উপরে আপনার ভাই, তাদের সংসার সবার হক আছে না? এখন আপনি তো এটাও পারবেন না সবসময় তাদেরকে টানতে, সবসময় তাদেরকে দিতে, সেটা তো সম্ভব না। এই জন্য কী করতে হবে? এমন একটা পর্যায়ে, এমন একটা সিস্টেমের মাধ্যমে যেতে হবে, এমন একটা কিছু করতে হবে যেটা করে সে সারা জীবন চলে ফিরে খাইতে পারে, তার ওখান থেকে ইনকাম আসবে, সে তাকে আর কোনোদিনও কার কাছে হাত পাততে হবে না। অথবা ভালো একটা দেশে যদি পাঠিয়ে দেওয়া যায় টাকা পয়সা খরচ করে বা লিঙ্ক থাকে, সেখানে গিয়েও সে ভালো থাকতে পারবে। আর আপনি যদি তাকে 2 মাস 6 মাস পর 50,000, 1 লাখ বা 2 লাখ টাকা দেন, তাতে কী হবে? কোনো লাভ নেই। আর দেবে না, খেয়ে ফেলবে। এই দেওয়ার ভিতরে কোনো আনন্দ নাই। এমন একটা কাজ করতে হবে যেটা মানুষ যাকে করবেন সে সারা জীবন আপনার এটা মনে রাখবে যে এই লোকটা, আপনি দেখতেছেন যে আপনার এলাকায় একজন গরিব একজন লোক, অনেক মানুষ আছে দেখবেন যে হঠাৎ করে কিছু টাকা পয়সা বা এই টাল্লি বাল্লি করে যাই হোক কেন বড় লোক হয়ে গেছে, এরে 50,000, এরে 10,000, এরে 20,000, খালি ধার ধার দেব, ধার দিয়ে মানে নিজে বড় মেয়ে সাজতে চাইব না। তারপর ওই টাকা উঠাইতে গেলে আবার ঝগড়া, আবার মন কালাগালি, আবার বলক, সব ধরনের সমস্যা। তার দেখাই আপনি পাবেন না, ফোন দিলে ধরতো না। এজন্য নিজেদের মধ্যে বা অন্য এমন একটা ব্যবস্থা করতে হবে যে আপনি দেখতেছেন যে তার সংসারে চলে না, ওকে, তাকে এমন একটা সিস্টেমে, এমন একটা পর্যায়ের ভিতরে নিয়ে যেতে হবে, এমন একটা কিছু দিতে হবে যেন ওইটা করে সে খেতে পারে, তার আর কোথাও কারো কাছে যেন হাত পাততে না হয়, এবং ওইটা করে ওখান থেকে সে প্রতি মাসে কিছু টাকা জমিয়ে আপনার টাকাও পরিশোধ করতে পারে। তাহলে কী হলো? আবার অনেকে তো টাকা দিল, তার মাঝে আবার লাভও খায়। আবার অনেকে আবার কী করছে, ডিজিটাল হচ্ছে, দেখবেন যে 5 ওয়াক্ত নামাজও পড়বে, মানে সব কিছু করবে, আবার ব্যাংকে টাকা রেখে সেখান থেকে আবার লাভ খাইব। ব্যাংকের টাকা লাভ খাইলে নাকি বলে ওটা বলে হালাল, ওটা বলে হালাল হবে। কেমনে হবে বলেন? আপনি ব্যাংকে ধরেন 20 লাখ টাকা রাখছেন, ওই ব্যাংকওয়ালাকে আপনার 20 লাখ টাকা বসায় বসে কি আপনার মাসে 5,000 টাকা দেবো বা 10,000 টাকা দেবো? আপনার 20 লাখ টাকা তো অন্য মানুষের আবার ঋণ দেবো, অন্য মানুষের দ্বারা লাগাইব, তার কাছ থেকে সুদ খাইব, সেই সুদের একটা পার্সেন্টেজ আপনাকে দেব। এটা আমরা বুঝি না। আমরা অনেক সময় বুঝা সমাজের কাছে, যে সমাজ আছে এই সমাজের কাছে আমরা অনেক সময় না বুঝার ভান করে থাকি। আমি বুঝি যে এই কাজটা খারাপ, কিন্তু আমি বোঝার পরও আমি ভান করে থাকি এটা খারাপ না। কিন্তু উপরে যে একজন আছে তার কাছে কি ফাঁকি দেওয়া যাবে? দেওয়া যাবে না। 2 দিনের দুনিয়া, চোখ বুঝলে সব শেষ। আপনার টাকা আপনার অ্যাকাউন্টে পড়ে থাকবে, আপনার টাকা আপনার ওই বাড়িঘর কিনে সেখানে পড়ে থাকবে, কোনো লাভ নেই। মরে গেলে আপনার কবরের কাছে ওই যাদেরকে রাইখে যাবেন তাদেরকে মানুষ যদি করে না দিতে পারেন, তারা আপনার কবরের কাছে যে দোয়াও করতো না। অনেক বাংলাদেশে অনেক অঞ্চল আছে, বাবা মারা যায়, মা মারা যায়, ছেলে মেয়ে বিদেশ, মারা গেছে শূন্য আসেও না, ভিসা নাই, কাজের চাপ, গেলে আর দেশে গেলে আবার ভিসা পাইতো না। তাহলে টাকা পয়সা ইনকাম করে কী লাভ হইল? আপনি যেটা করবেন সেটা যদি আপনার ভবিষ্যতে যদি আপনার সেটা ভালো দিক প্রতিফলিত না হয়, তাহলে সেই কাজ করে কী লাভ হবে? আজকে আপনি ব্যবসা দিলেন, ব্যবসা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করলেন, কিন্তু ছেলে মেয়ে যারা হবে তারা হচ্ছে চোর। আপনি মরার পর তারা ওগুলো বিক্রি করবে আর খাবে। কেন মদ খাইবে, কেন গাঁজা খাইবে? কেন আপনি মদ বিক্রি করে বেহালাল পথে আপনি টাকা ইনকাম করে পাহাড় বানাইতে হয়ে গেলেন, সময় লাভ কি? আজকে দেখুন যারা আওয়ামী লীগ ক্ষমতায় যারা ছিল, যে নেতা, বড় বড় নেতা, আজকে তারা বাংলাদেশে আছে। মনে রাখবেন, পৃথিবীর যেখানেই যাও কোনোদিনও তারা শান্তিতে থাকতে পারতো না। বাংলাদেশ তার মাতৃভূমি, সেখানে যারা যে শান্তিতে ছিল ওই শান্তি নাই।
আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গার স্থান আমরা কী করতে পারি না, উপলব্ধি করতে পারি না। কিন্তু সব শেষে সব কিছু বিবেচনার পরে এটাই সত্যি, আমাদের যে দেশ বাংলাদেশ, আমাদের দেশ আমাদের কাছে অনেক সুন্দর। প্রত্যেকটা মানুষ সবসময় ভাবে যেন যেই দেশে আমরা জন্মিয়েছি ওই দেশেই যেন আমাদের মৃত্যু হয়, ওই দেশেই যেন আমাদের দাপন হয়। এটা কিন্তু সবারই কিন্তু কী থাকে, এটা কিন্তু সবাই বলে। তো বন্ধুরা, আমরা যারা এই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে দালালের কাছে দিতেছি, দালাল এই টাকা মেরে খাচ্ছে, দালালের আপনার পাচ্ছেন না, 9-6, তারপর মারামারি ঝগড়া, টাকা মাইর হয়ে যায়, অনেক সমস্যা। এগুলি না করে এই যত টাকা বিদেশ আসবেন করে খালি খরচ করতেছেন, এটা দিয়ে একটা ফার্ম করেন, একটা মুরগির ফার্ম করেন। বাংলাদেশের অনেক অঞ্চলে নিজের ওয়াইফ, নিজেদের ফ্যামিলির মানুষরা পরিশ্রম করে একটা মুরগির ফার্ম দিয়েও মাস এসে 50,000-60,000 টাকা ইনকাম করে। কি দরকার আছে আপনার এই সারাক্ষণ এই বিভিন্ন দেশে গিয়ে মানুষের গোলামি করা? গোলামি হলো একটা কথা, তারপরে একদিন কাজ থাকবে, 10 দিন কাজ নাই। রাত হলে ঘুম আসতো না, কালকে কাজ হবে কি হবে না, এর কাছে ফোন দাও, ওর কাছে ফোন দাও, তোর ওখানে কাজ হইতো নি, তোর ওখানে কাজ হইতো নি। এর চেয়ে কি এই ভিসা করাইতে আসতে যাইতে যে টাকা লাগে, এদিক ওদিক দিয়ে মিল করে 2, 4, 5, 10 লাখ টাকায় একত্র করে তা দিয়ে তো নিজেই একটা ছোটোখাটো একটা ব্যবসা দিব বললে আমার তো মনে হয় যে সারা জীবন আপনি চলে পরিয়া খেয়ে যেতে পারবেন। আমাদের মাথায় এই ধরনের বুদ্ধি আসে না, কারণ ওই যে আমরা অভ্যাস হয়ে গেছে যে বিদেশ 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 বিদেশ। হ্যাঁ, এটা যখন একবারে জীবনের শেষ প্রান্তে আমরা যাব তখন আমরা বুঝব। তো বন্ধুরা, আমরা সবসময় এটাই আশা করব যে আমাদের দেশ ভালো থাকবে। আর বিশেষ করে বাংলাদেশে যারা ব্যবসা করে অনেকেই কিন্তু চুরি করে, কোটি কোটি টাকা বাংলাদেশ দিয়ে কামিয়ে নিয়ে যায়, কিন্তু সরকারের কাছে চাইরে নাও দেয় না। বাংলাদেশের অনেক বড় বড় বিজনেসম্যান এবং বিজনেস পার্টনাররা তারা কী করে, দেশের বিভিন্ন দেশে গিয়ে তারা এই টাকাগুলো খরচ করে। এতে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কোনো লাভ নেই। এই জন্য বাংলাদেশের যত শ্রমজীবী, কর্মজীবী, স্টুডেন্ট, যত মানুষ এই প্রবাসে আছে তাদেরকে অন্য চোখে দেখা উচিত। সরকারের তাদের জন্য একটা আলাদা একটা ফাউন্ডেশন করা উচিত, একটা প্রতিষ্ঠান ওপেন করা উচিত। বিদেশ থেকে একটা মানুষ 25 বছর বা 30 বছর কাজ করে 25-30 বছর সেখানে দেশে টাকাই পাঠাইছে, তার জন্য এক্সট্রা কিছু সুযোগ সুবিধা রাখা উচিত। এটা কিন্তু বাংলাদেশের সরকারের বুঝতে হবে। আজকে আপনি বিদেশে আছেন, মাসে 50,000 টাকা আপনি দেশে পাঠাইছেন, ওটা কিন্তু আপনি বিদেশে ইনকাম করে বিদেশের টাকাটা কিন্তু আপনি দেশে পাঠাইছেন, ওই টাকাটা কিন্তু পুরো বিদেশে আমাদের বাংলাদেশে কিন্তু খরচ হইতে আছে। তাহলে আমাদের দেশের জন্য কত ভালো বলেন। আর আমাদের দেশে যারা বিজনেস করে তারা কোটি কোটি টাকা ইনকাম করে দেশের বাইরে গিয়ে এই টাকাগুলো খরচ করে, অন্য দেশের মানুষরা তো এই টাকায় লাভবান হয়। আজকে আপনারা দেখছেন ফ্রান্সে বিশাল বড় আইফেল টাওয়ার, সেটা কিন্তু ভেঙে পড়ে যাইতেছে। প্রতিনিয়ত, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ খালি ওটা দেখতে যায়। কত কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আর আমাদের দেশে তো যাইতেই চায় না মানুষ, কারণ আটকে এলায়, মানে ধৈরা সব রাইখে দেয়, চিন্তাই করে। এখন আবার এক প্রকার লোক বাইরে এসে আপনারা দেখবেন যে মানুষের কাছে বলে আমি এই ব্যবসা করি, এই ব্যবসা করি, আসলে করে চুরি করে, ছিনতাই করে, চুরি মারা বলে আমি এই ব্যবসা করি, ওই ব্যবসা করি, বাড়ি করি, গাড়ি করি, হ্যাং করি, ত্যাং করি, আসলে করে ছিনতাই। মানুষের গাড়ি আটক করে যা পায় লইয়ে যায়, এইটা ধরে যা পায় লইয়ে যায়। রাত হইলে করে চুরি, আর দিন হইলে ঘুমায়, আর মানে ক্লিন শেপ কইরা তারপরে আপনার কি করে এই সেন্ট লাগাই তারপরে একটা ফাপড় লয়। তো আমরা নিজেরাই আমাদের নিজেদের পরিবর্তন করতে পারবো। ব্যবসায় আপনার যা আছে ব্যবসা করুন, ব্যবসার সাথে কোনো তুলনা নেই।
নিজের ব্যবসা নিজে করুন। আস্তে আস্তে করে টাকা জমিয়ে আস্তে আস্তে করে জমিয়ে নিজে একটা ছোট ব্যবসা দেবেন। ওই ব্যবসাটাকে 5 বছর পরে আপনি একটু বড় হয়ে যাবে, তারপর আবার বড় হবে, তারপর আবার বড় হয়ে যাবে। এই ব্যবসা প্রতিষ্ঠান এভাবে করে দাঁড়া করতে হয়। টপ করে আপনি কোনো ব্যবসা বড় করতে পারবেন না, তাহলে কিন্তু ধরা খাবেন। তো বন্ধুরা, ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আপনাদেরকে বললাম, এবং ইউরোপে আপনারা আসলে কিন্তু লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন। কিন্তু একটু ভাবেন, এই লাখ টাকার উপরে যে আপনি ইনকাম করবেন, এই ইনকামটা করতে হলে আপনাকে তো একটু পরিশ্রম করে পড়ালেখা করে আসতে হবে। আজকে একজন বাংলাদেশে একজন ডাক্তার, সে 5 লাখ টাকা ইনকাম করে। আজকে আপনি ইউরোপে গিয়ে 5 লাখ টাকা ইনকাম করেন, তা উনি যে ডাক্তার হইল, কি পরিমাণ লেখাপড়া কইরা ওনাকে ডাক্তার হইতে হয়েছে, এই বিষয়টা আমাদের মাথায় সবসময় রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। অনেক কথাই বললাম, আপনার কেউ মনে কষ্ট নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।